ক্লিয়ার যেটা মনে হয়েছে যে হ্যাঁ উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন। আপনার আচ্ছা। বৈধ স্ত্রী তো না, বৈধ স্ত্রী হলে তো আপনার আপনার যখন একটা বিষয় মানে বিশুদ্ধ হবে মানে জেনুইন হবে, তখন তো আপনার মনের যে জোর থাকবে। হুম, হুম। আমি সেই ভিডিওটা তো দেখলাম, নজরুল ইসলাম সাহেব তো কথা বলতে পারছেন না, তিনি এক একটা বলছেন এবং তিনি মুখ লুকাচ্ছেন। তারা তাদের নেতা কর্মীদের একটা ভাবমূর্তি তৈরি করেছে যে তারা খুব সৎ, তারা খুব হুম। আদর্শবাদী, তারা দুর্নীতি করেন না। হ্যাঁ, কিন্তু এই মানে আমরা তো সেই ব্রিটিশ আমলের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা জানি যে তারা মুনাফিক এবং ধর্মের নামে রাজনীতি করে বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং এই পর্যন্ত জামাতের যে আপনার মুখোশটা উন্মোচিত হয়েছে, এইটা তাদের পে করতে হবে। এটা হয়তোবা আমরা এখন আমি বলছি, কিন্তু এটা আপনার ঘটার জন্য আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি দেখবেন যে জামাতের অবস্থাটা কি হয়। জামাতের সংসদ সদস্য, জামাত দলীয় এমপি, সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম, তার একটি বিষয় নিয়ে সারা বাংলাদেশ এখন তুমুল সমালোচনায় উত্তাল। এবং এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, যদিও এই বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আমাদের ছিল না, যথেষ্ট অসামাজিক কাজ বলে যে কারোর কাছেই মনে হবে। তারপরও এক এক সময় এক এক ব্যাখ্যা। এবং ওই তরুণী, প্রথমে বলা হচ্ছিল এআই দিয়ে তৈরি যে ভিডিওটি প্রচার পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরবর্তীতে বলা হলো তার দ্বিতীয় স্ত্রী, সবার সম্মতিতেই বিয়ে হয়েছে। তারপরে এসে বলা হচ্ছে যে তাকে জিম্মি করা হয়েছে, 1 লাখ টাকা দাবি করা হয়েছে, ক্ষণে ক্ষণে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছিল জিম্মি করে। আসলে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এই বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার শুভকামনা। বিষয়টা আইনগতভাবে, সামাজিকভাবে, নৈতিকভাবে প্রত্যেকটা ভাবেই আপনার অবৈধ এবং সেটা অনাকাঙ্ক্ষিত। আপনার কাছে কেন আপনি আলোচনা করতে চাচ্ছিলেন না আমি জানি না, সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি কিংবা টু মি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা দীর্ঘদিন ধরে যেটা শুনছি, কিংবা জামায়াতে ইসলাম তারা তাদের নেতা কর্মীদের একটা ভাবমূর্তি তৈরি করেছে যে তারা খুব সৎ, তারা খুব আদর্শবাদী, তারা দুর্নীতি করেন না। হ্যাঁ, কিন্তু এই মানে আমরা তো সেই ব্রিটিশ আমলের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আমরা জানি যে তারা মুনাফিক এবং ধর্মের নামে রাজনীতি করে বারবার মানুষকে ধোঁকা দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে কিন্তু এই জিনিসটা, এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা মুক্তিযুদ্ধকে যেভাবে খামচি দিয়ে ধরেছে কিংবা খাবলে ধরেছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, বাংলাদেশের আহ, যে হৃৎপিণ্ড, সবকিছুকে তারা যেভাবে খামচে ধরেছে, তাতে করে তাদের যে প্রকৃত স্বরূপ সেটি উন্মোচিত হওয়াটা খুবই দরকার। এবং আপনি যে বিষয়টা এনেছেন, আমি একটু সেটার সাথে একটু যোগ করতে চাই যে আপনি ব্রিটিশ আমল থেকে যদি তাদের লক্ষ্য করেন, যে এই কথাটা আগেও বলেছি এবং অনেকেই বলেন যে তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। তারপরে বাংলাদেশ রাষ্ট্র যখন হয় তখন তারা বিরোধিতাই শুধু করেননি, তারা সশস্ত্র যুদ্ধও করেছেন। সেই জন্য অত্যাচারে অনেকের বিচারও হয়েছে, আবার বিচার থেকে রেহাই পেয়ে তারা এখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের যে তাত্ত্বিক নেতা মওদুদী সাহেব, তিনি কিন্তু এক অর্থে অনেকেই বলেন যে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ হি ওয়াজ ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট। তিনি কিন্তু বুদ্ধিবৃত্তিক ভাবে ডিসঅনেস্ট এবং একটা গোষ্ঠীকে তিনি বিভ্রান্ত করে একটা, পাকিস্তানেও তারা নানা রকম বিভ্রান্তি তৈরি করেছে। কারণ তাদের তাত্ত্বিক গুরু তিনি আহমদিয়াদের সাথে একটা বিতর্ক তৈরি করে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় প্রায় 100-র মতো মানুষ হত্যাকাণ্ডের মানে তাদের নিহত হয়েছিলেন, এবং সেই জন্য কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে রাজনৈতিক কি একটা সেটেলমেন্টে তিনি সেখান থেকে খালাস পান। আবার পরবর্তীতে জামাতে ইসলামের আমরা যে রাজনীতি দেখেছি, সেখানেও কিন্তু তারা তাই রাজনৈতিক মুনাফেকি, ধোঁকাবাজি, এটার কারণে কিন্তু ওই পাকিস্তান এবং বাংলাদেশে তাদের ভোট 5 থেকে 7% বেশি কিন্তু কখনোই ওঠেনি। এখনো কিন্তু পাকিস্তানে একই অবস্থা। এবং আপনি দেখবেন যে 1971 সালের মুক্তিযুদ্ধে তারা জেনোসাইড, লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ সবই করেছে। তো এই যে মুনাফেক,
এই মুনাফিকি আপনার দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা ওই ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, এবং সাধারণ অনেক মানুষের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা আওয়ামী লীগ বিএনপির নেতাদের গালমন্দ দেওয়ার পরে, না জামাত তো খুব আদর্শবাদী, তারা দুর্নীতি করে না। এই সাম্প্রতিক দেখেন বেশ কিছু ঘটনা, আমি আপনাকে একটু পরিসংখ্যান দেই, যে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা জামাতের আমির তাজুল ইসলাম সরকারি বরাদ্দের বাইসাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়। নড়াইল 2 আসনের সাংসদ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক অনুদানের তালিকা তার মেয়ের নামে, মানে ওই তালিকায় তার মেয়ের নাম ছিল, সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে। তারপরে নীলফামারী 4 আসনের জামাত এমপি আব্দুল মুন্তাকিব তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের শহীদ বলে উল্লেখ করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তারপরে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পর্দা দেওয়ার দাবি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি মিজানুর রহমান ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আপনার মনে থাকবে যে চীনের ঈদ উল ফিতরের আগে আগে চীন দূতাবাসের তরফ থেকে, চীনের যে দূতাবাস, তারা আপনার একটা খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছিলেন। জামাতে ইসলাম সেটাকে চীন এবং জামাতে ইসলামের যৌথ উদ্যোগে বলে তারা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে চীনা দূতাবাস থেকে জানানো হয় সেটা জামাতের কোনো মানে অংশগ্রহণ নাই, চীনা দূতাবাস এককভাবে সেটা করেছে। আবার আপনার তুরস্কের সম্ভবত জাকাতের টাকা, ওইটা জামাত তাদের নিজেদের বলে দাবি করেছে। এবং আমরা যেটা অনেক রকম ভাবে শুনতে পাই যে আপনার জামাত ওই মিডল ইস্ট থেকে যে জাকাত টাকার বিভিন্ন অনুদান, সেটা তারা নিজেরাই নিজেদের ফান্ডে নিয়ে নেয়। আবার ধরেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তিনি যেটা বললেন যে ইসলামী ব্যাংকের প্রায় 1000 থেকে 22,000 কোটি টাকা, মানে 1100 থেকে 22,000 কোটি টাকার মতো একটা ফান্ড ইলেকশনের সময় খরচ হয়েছে। এখন এই সমস্ত অপকর্ম, তারপরে আকাম কুকাম, মানে যত আর স্থূল ভাষায় বললে সব ধরনের দুর্নীতি, মানে আর্থিক দুর্নীতি, তারপর নৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, মুনাফেকি, সবকিছু করার পরে তাদের যদি ভাবমূর্তি হয় যে আমরা আদর্শবান, আমরা নীতিবান, আমরা কোনো দুর্নীতি করি না, মানে এই হচ্ছে তাদের আসল চেহারা। এবং এই চেহারাটা ঢেকে তারা মানুষকে ধোঁকা দেয়, বারবার তারা সেই ধোঁকা দিয়েছে, এবং সেই ফলাফলটা তারা ভবিষ্যতে পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নজরুল ইসলাম যে কথাগুলো বলছিলেন, মানে স্পেসিফিক্যালি যদি তার বিষয়ে আসি, প্রথমে তো বলছিলেন যে এআই দিয়ে তৈরি, তার মানে তাদের যে মিডিয়া সেল, জামাত সাথীরা, যেটা জামাতের মিডিয়া সেলের একটি অংশ, কি বার্তা আমার ঠিক খেয়াল নেই, সেখান থেকে দাবি করা হয়েছিল এআই দিয়ে তৈরি, পরবর্তীতে দ্বিতীয় বিয়ে, পরবর্তীতে তাকে জিম্মি করে টাকা আদায়। জামায়াতের মতন একটা প্রভাবশালী রাজনৈতিক দল এই মুহূর্তে, যারা অনেকখানি সরকারের সাথে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করছে, অনেকে সে অভিযুক্ত করেন, তাকে রাজধানীর মতন জায়গায়, মগবাজারের মতো এলাকায় জিম্মি করে টাকা চাইবে আর তিনি বসে থাকবেন? আবার তাকে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তিনি বিব্রত বোধ করছেন, যেই তরুণীটিকে নিয়ে ঘটনা সেও বিব্রত বোধ করছে, কোনো ধরনের প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারছে না। সব মিলিয়ে আসলে এটি অসামাজিক কাজ বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা? ভিতরে কোনো বিশেষ কিন্তু আছে কিনা? না, আমার কাছে তো যেটা মনে হয়েছে ক্লিয়ার যেটা মনে হয়েছে যে হ্যাঁ, উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন। হ্যাঁ, এবং 15 বছরের মেয়ে, বোধহয় মেয়ের বয়স বোধহয় 15 বছর, এবং এই লেখা 18 বছর। হ্যাঁ, বায়োডাটায় লেখা আবার 18 বছর, তার যে তৈরি বায়োডাটা। আচ্ছা, যাই হোক, তো সেখানে আপনার ওই আমোদ ফুর্তি করতে গিয়ে তিনি কিভাবে মানে এটা ডিটেক্টেড হলো, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন, যে এটা কারা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিল। হ্যাঁ, আমার কাছে কিন্তু ওইটা একটা বড় প্রশ্ন, যে জামাত তো খুব প্রভাবশালী, তারা বিরোধী দল, তাদের কত রকম নেটওয়ার্ক আমরা তো শুনি। এখন তাদের পেছনে যদি এরকম মানে লোকজন, একজন এমপি তিনি আমোদ ফুর্তি করতে গিয়েছেন, তা আমাদের দেশে তো এমপি, মন্ত্রী, তারপর অনেক প্রভাবশালী লোক অনেক রকম আমোদ ফুর্তি করতে যায়। তো ইদানিং তো আমোদ ফুর্তি করতে যদি বৈধ স্ত্রী হয়, আমি এখানে বলছিলাম যে আসলে কেন আমি আলোচনা করতে চাইনি। বৈধ স্ত্রী তো না,
আপনার আচ্ছা। বৈধ স্ত্রী তো না, বৈধ স্ত্রী হলে তো আপনার আপনার যখন একটা বিষয় মানে বিশুদ্ধ হবে, মানে জেনুইন হবে, তখন তো আপনার মনের যে জোর থাকবে। আমরা তো, আমি সেই ভিডিওটা তো দেখলাম, নজরুল ইসলাম সাহেব তো কথা বলতে পারছেন না, তিনি এক একবার এক একটা বলছেন এবং তিনি মুখ লুকাচ্ছেন, এবং মেয়েটার ছবি তো আপনার ঘোলাটে করে দেওয়া হয়েছে, সেটা অবশ্য নৈতিকতার মধ্যেই পড়ে। হ্যাঁ, সেটা আপনার সাংবাদিকতার এথিক্স এর মধ্যেই পড়ে। এখন আপনি ধরেন যে যেহেতু বিষয়টা উনি আমোদ ফুর্তি করতে গিয়েছিলেন, পরবর্তীতে সেটা যেহেতু ডিটেক্টেড হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তিনি তো বেকায়দায় পড়েছেন, তার দল বেকায়দায় পড়েছে। এখন প্রথমে বললেন এআই দিয়ে, সেটা যখন ফ্যাক্ট চেকিং এ বললো যে না এআই দিয়ে না, তখন দ্বিতীয় স্ত্রী বললেন, তারপরে দেখা গেল সেটাও সত্যি না। এখন ওই একটা মিথ্যা বলতে গিয়ে আপনার দেখা যায় যে 10টা মিথ্যা বলতে হয়। তো এখন এই যে এদের মানে ওই আপনার জামাতে ইসলামের চরিত্র ফুলের মতো পবিত্র, সেই পবিত্র মানে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে কোথাও তারা দুর্নীতি করছে, কোথাও আপনার নারী নিয়ে কেলেঙ্কারি হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে পড়বে তাদের আমির, তিনি কিন্তু তার এক্স অ্যাকাউন্টে বলেছিলেন যে কর্মজীবী মহিলা যারা, তাদেরকে তিনি পতিতার সাথে তুলনা করেছিলেন। সুতরাং এই যে এদের যে বিকৃত মানসিকতা, এবং আপনি ধরেন ইসলামের মতো একটা মহান ধর্ম, এইটাকে তারা রাজনীতিতে ব্যবহার করে তারা যে মানুষকে ধোঁকা দিচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করতে করতে তাদের কি অবস্থা। তারা তো মনে করেছিল ক্ষমতায় চলেই গিয়েছে, কিন্তু আপনার ওইটা কিন্তু ওই জামাতের যে মুনাফিকি চরিত্রটা, সেটা কিন্তু ওই 71 সালের ওইটা যারা বেঁচে আছে তারা বলতে পারেন না। এবং অনেকেই একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন, সেই বিভ্রান্তিটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এটা বলা হয় যে জামাত এই গত নির্বাচনে তারা হেরেছে, এটা ধরেন আওয়ামী লীগের কিছু লোক, শিক্ষিত লোক, সচেতন লোক, তারা গিয়ে ভোট দিয়েছে বিএনপি কে। আবার যারা শিক্ষিত মিডল ক্লাস মহিলা এবং যারা শ্রমজীবী মহিলা, যারা মানে কাজ না করলে যাদের পেটে খাবার জোটে না, হ্যাঁ, তাদের তাদের তো জামাত একদম ক্ষমতায় গেলে তো তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে, তাদের তো 5 ঘন্টা কাজ করলে চলবে না। হ্যাঁ, তো এরকম একটা বড় জায়গা থেকে কিন্তু জামাত ভোট পায়নি। এবং ইভেন আপনার তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেও অনেকে কিন্তু শঙ্কিত হয়েছে। রেজনা চৌধুরীর মানে রেজনা হাসানের মতো যে উপদেষ্টা, তিনিও বলেছেন যে তারা চাননি জামাত ক্ষমতায় আসে। হ্যাঁ, তারা যদিও মানে তাদেরকে মুসলিম লীগ ব্যাকগ্রাউন্ড তারপর অনেকভাবে চিহ্নিত করা যায়, কিন্তু তারাও কিন্তু জামাতকে চান নাই। সুতরাং জামাত তার রাজনীতি মানে মন পরিষ্কার করে যদি মানুষের রাজনীতি করতো, তাহলে তাদের একটা ভবিষ্যৎ ছিল। কিন্তু জামাত ওই তাদের যে মানে চরিত্র, তাদের যে মুনাফিকি চরিত্র, সেটা কিন্তু পরিবর্তন হয়। এবং তারা যে একটা ভাবমূর্তি তৈরি করেছে যে আমরা সৎ, আমরা খাঁটি, আমরা বিশুদ্ধ, এই তাদের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভেজাল এবং মুনাফিক। সেই জায়গায় থেকে আমার প্রশ্ন, যে ভেজাল মুনাফেক এটা নিয়ে আপনার যেমন সন্দেহ নেই, আমি আমার কথা নাই বা বললাম, কিন্তু কথা হচ্ছে যে আহ বাস্তবতা যদি আমরা দেখি, জামাতের ভোট কিন্তু বাড়ছে, তাহলে এই যে বেহেশতের টিকিট বিক্রি করে যে ইসলামকে ব্যবহার করা রাজনীতি, এই রাজনীতি অনুধাবন তাহলে তো মানুষ করতে পারছে না, কারা তাদেরকে ভোট দিচ্ছে, কেন তাদের ভোট বাড়ছে, এর ব্যাখ্যাটা কি? আমি আপনার সাথে একমত না। জামাতের যেটা সমর্থন বেড়েছে, ভোট বেড়েছে, সেটা হচ্ছে যে আপনার যেহেতু যেহেতু আপনার এটাকে আপনাকে আরো 5-7 বছর আগে থেকে চলে যেতে হবে। হ্যাঁ, কারণ ওই সময়টা যখন শিক্ষার মান চলে যাচ্ছিল, রাজনীতিতে আদর্শের মানে আদর্শ ভিত্তিক রাজনীতি ছিল না, এবং সারা দেশের ভিতরে নানা রকম প্রোপাগান্ডা, নানা রকম অস্থিরতা তৈরি করা হচ্ছিল, তখন তারা সুকৌশলে এই তরুণ প্রজন্মের মগজ ধোলাই করেছে মুক্তিযুদ্ধ নানা বিষয়ে। এবং তারা মানে এইটার সুযোগে তারা নিজেদের একটা ভাবমূর্তি গড়ে তুলেছে যে বিএনপি আওয়ামী লীগের হচ্ছে দুর্নীতিবাজ, আমরা হচ্ছি সব। এবং আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত তাদের মোটামুটি একটা ভাবমূর্তি ছিল, এবং সেই জন্য তারা আপনার মোটামুটি একটা ভোট পেয়েছে। কিন্তু সেটারও আবার ভিন্ন ব্যাখ্যা আছে, যে আপনি আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হতো, তাহলে জামাতের সিট কিন্তু অনেক কমে যেত। আপনার আওয়ামী লীগ যদি এখানে নির্বাচন করতে পারতো, কারণ আমরা দেখেছি যে আপনার 1991 সাল থেকে 2008 সাল, এর ভিতরে কিন্তু আপনার জামাতের ভোট হচ্ছে 5 থেকে 7%। হ্যাঁ, তারা মানে মোট যে জনগণ ভোট দেয়, এর ভিতরে 1991 সালে শুধু তারা 12% ভোট পেয়েছে, 2008 সালে পেয়েছে 4%। এই যে ভোটটা, এটা নানাভাবে ম্যানিপুলেট করার পরে, মানুষকে ধোঁকা দেওয়ার পরে তাদের এটা কত বাড়বে,
মানে 5-7% থেকে 15-20-25 তার বেশি তো না। হ্যাঁ, এবং এবার যে 70টি আসন পেল এনসিপির 6টি আসন বাদ দিয়ে, হ্যাঁ, সেটি কিভাবে পেল? সেটা পেলে ওই যে আওয়ামী লীগ আসেনি যে। আপনি আওয়ামী লীগ পরিসংখ্যান তো মানুষ তো দেখতে ভোট হবে, কারণ দিয়েছে, মানুষ আপনি আমি মানুষ। একটা খবরে দেখেছি যে অন্তত 90টা সংসদীয় আসন যেখানে আওয়ামী লীগ কখনো হারেনি, হুম, এরকম আপনার প্রায় 60-70-80টা, মানে 60 থেকে 90টা। হ্যাঁ, আওয়ামী লীগ কখনো হারেনি। এবং আবার কিছু কিছু আছে যে আপনার মানে সব জায়গায় আওয়ামী লীগ জেতে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট সেটা যদি একসাথে হয়ে যায় তাহলে আওয়ামী লীগ অনেকগুলো আসনে হেরে যায় এবং সেখানে হারে তারা 5 থেকে 10 হাজার ভোটের ব্যবধান। অনেকগুলো আহ, ইকুয়েশন কিন্তু আছে। সুতরাং জামাতের ভোট কিন্তু মানে আওয়ামী লীগ ভোটে অংশ নিলে আপনার জামাতের সিট যে সন্দেহাতীত ভাবে কমে যেত। না, কমে যেত, কিন্তু ভোট তো দিয়েছে, ভোট তো দিয়েছে, ভোট এমনি দিয়েছে, এমনি তারা কিন্তু সেটা তো পাইনি। আমি বললাম যে আপনার জামাতের যে ট্রেডিশনালি তাদের যে ভোট 5 থেকে 7 শতাংশ, সেখান থেকে হুম, তো বেড়েছে 15-20-25, কিন্তু তার বেশি তো মানে এটা তো কিন্তু তারা নানাভাবে টাকা পয়সা খরচ করে। তারপরে আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, আপনি যদি 13, 14, 15 তারিখে যদি আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন যে নির্বাচনে কে জিতেছে, আপনি দেখবেন যে আপনার বট বাহিনী আপনাকে এমন ভাবেই ইয়ে করবে যে আপনার মনে হবে জামাতি জিতেছে, তারাই প্রধানমন্ত্রী হবে। তো এই যে তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে একটা ভুল ধারণা তৈরি করেছিল, সেটা তো বাস্তবের সাথে মেলে না। যে আমি আপনার সঙ্গে অবশ্যই একমত পোষণ করতে হবে আমাকে, যে ভোটের হিসাব নিকাশ। তারপর আমি পাল্টা প্রশ্ন করতে হয় বিধায় করছি, যাতে উত্তরগুলো বেরিয়ে আসে। ভোটার হিসাব বাদ দিলাম, এই জামাত সম্পর্কে তো নিশ্চয়ই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলটি, অন্তত এক্সিস্টিং অবস্থা বিএনপি বা যারা সরকার পরিচালনা করছে, আপনার কি মনে হয় যে বিএনপি জামাতকে ছাড় দিচ্ছে? বিএনপি জামাতকে নিয়েই আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে, মানে প্যারালি হোক অথবা একসাথে মিলেমিশে হোক, যেভাবেই হোক না কেন, যদি তাই হয়ে থাকে, আপনি যদি একমত পোষণ করেই থাকেন, তাহলে কি আপনার মনে হয় যে বিএনপি কেও এর জন্য বড় ধরনের পে করা লাগতে পারে? আমি যেটা মনে করি বিএনপি কে পে করতে হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে হুম, সেইটা রিভিউ না করা, মানে সেই জিনিসটাকে সংসদে আলোচনা করতে না দেওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে খুব শক্তিশালী অবস্থান না নেওয়া, তারপরে গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয়ে তাদের ব্যাপারে যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল সেইটা বাস্তবায়ন না করা। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই বলেন, এবং সেটার সত্যতা যে নাই আমি তা বলবো, যে বিএনপি জামাত মিলেমিশে দেশ চালাচ্ছে। আমার কাছে মনে হয় সব জায়গায় সেটা সত্যি না। কারণ আপনার এই মানে ধরেন যে ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে মানে জামাত তো বিএনপি কে নির্ভর করে দিতে চেয়েছে এবং তারা তো নিজেরা ক্ষমতায় আসতে চেয়েছে। এবং সেইখান থেকে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে অশ্লীল কথাবার্তা বলেছে, খুবই অশ্লীল। এবং তারা কিন্তু সালাউদ্দিন সাহেব, তারপরে মির্জা ফখরুল ইসলাম, তাদের কাউকে ছাড় দেবে। এবং সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন ওই 2-3 দিন আগে হেফাজতে ইসলামের কিন্তু 7টা দল আলাদা মিটিং করেছে। এবং আমার হুম, ধারণা এটার পেছনে কিন্তু মানে সরকারি দলের হাত আছে। এবং আপনি জানেন রাজনীতিতে অনেক কৌশল আছে। হুম, 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 হ্যাঁ, সুতরাং এই যে 5ই আগস্টের পরে, আমি আগেও বলেছি, 5ই আগস্টের পরে কারো জন্যই কোনো কিছু সহজ হবে না। এইটা 5ই আগস্টের পরে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং, বিএনপির জন্য চ্যালেঞ্জিং, তারপরে আপনার জামাতের জন্য চ্যালেঞ্জিং, আমি আমার আমার বিশ্ববিদ্যালয়ের জন্য চ্যালেঞ্জিং, আপনার সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেক্টরে যে ওলট পালট হয়েছে, প্রত্যেকটা সেক্টরে যে আপনার মানে মানে অকল্পনীয়, মানে আইনের বাইরে গিয়ে যে সমস্ত আপনার মব হয়েছে, আপনি মব করে শত শত সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, মব করে শত শত শিক্ষক তারা ঘরের ভিতরে বসে আছেন, মব করে আপনার ওই সামরিক বাহিনীর অনেককে আপনার চাকরিচ্যুত করা হয়েছে, সাব জেলে তাদের রাখা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এর তো বড় একটা মানে অনেক কিছু আমরা জানিও না, ঠিকমতো উন্মোচনও হয়নি। সুতরাং এইটা নিয়ে আপনি মানে এইটা যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে পরে পরিস্থিতি খুব বেশি ভালো হবে না। দেখেন পান্না ভাই, একটা কথা বলি যে আপনার 2021, 22, 23 এই সময়টাতে আমরা কিন্তু আই ডিডন্ট ফিল ভেরি গুড। মানে তৎকালীন সরকার যেভাবে ক্ষমতা চলছিল, তারপরে আপনার যে সমস্ত মানে আপনার নানা বিষয়ে আলোচনা হচ্ছিল, দ্রব্যমূল্য পরিস্থিতি, সুশাসন, বিরোধী দলের প্রতি আচরণ, অনেক কিছু, আই ডিডন্ট ফিল গুড।
আপনি নিজেও নিশ্চয়ই ভালো ফিল করেন নাই, এবং আমরা কিন্তু তখনই আশঙ্কা করছিলাম যে খুব অ্যাবনর্মাল কিছু হয়তো বা ঘটবে। এবং ওই একই উপলব্ধি থেকে মানে ইতিমধ্যে ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং এই পর্যন্ত জামাতের যে আপনার মুখোশটা উন্মোচিত হয়েছে, এইটা তাদের পে করতে হবে। এটা হয়তোবা আমরা এখন আমি বলছি, কিন্তু এটা আপনার ঘটার জন্য আরো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনি দেখবেন যে জামাতের অবস্থাটা কি হয়। এমন কেউ যদি বলে যে একজন দুজন মানুষের জন্য আহ পুরো দল দায়িত্ব নেবে কেন, সেই প্রশ্ন উত্তর আপনি কি বলবেন? যদি আমাদের একজন দুজন তো না ভাই, একজন দুইজন তো না, আমি তো নিজেই 5টা ঘটনা উল্লেখ করলাম, 5টা না 6টা। তারপরে তাদের মৌদুদী সাহেবের কথা উল্লেখ করলাম, তারপরে আপনার 71 সালের ওইটা তো আপনার ওইটা সবাই বলে। তারপরে আপনার এই যে সম্প্রতি আরেকটা হলো, তার চীনের তাদের খাদ্য বিতরণ করেছেন, সেটা জামাত নিজের নামে চালিয়ে দিল। তারপর তুরস্ক থেকে জাকাতের টাকা আসলো, সেটা তাদের নামে চালিয়ে দিল। ইসলামী ব্যাংক কেলেঙ্কারি, এটা তো একটার পর একটা বেরোচ্ছে ভাই, একটা দুইটা না, আপনার তো অনেকগুলো বেরোয় গেছে, অনেকগুলো বেরোয় গেছে। এবং আপনার এটার সাথে আপনি ওই পাকিস্তান আমলের ঘটনা, 71 সালের ঘটনা, সেটা আরো বেশি আপনি আলোচনা করতে হবে যে যারা ভালো আমরা চাই তারা ভালো কাজ করুন, আর যারা খারাপ করেছেন তারা যদি নিজেদের ভুল স্বীকার করে ভালো কাজ করেন তাহলে আমরা সাধুবাদ জানাই। আর যদি একটা মুনাফেক শুধু মুনাফেকি করতেই থাকে, এবং সেই মুনাফেকি একজন একটা দলের মুনাফিকি যদি পুরো একটা দেশকে আক্রান্ত করে, এবং সেটা যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আক্রান্ত করে, তাহলে তো ভাই সেটা তো আমরা মেনে নিব না, এবং সেটা আমরা কোনোভাবেই মানব না। এবং প্রত্যেকটা মুনাফিকি, প্রত্যেকটা দুর্নীতি, প্রত্যেকটা অনাচার, প্রত্যেকটা মবের বিচার হতেই হবে। মানে আমি এর আইনগত কোনো ব্যাখ্যা পেতে পারি কিনা, মানে এটির আইনি প্রতিকার কি হতে পারে? এই যে জামাতের এমপি নিশ্চয়ই প্রভাবশালী, হয়তো দল থেকে সাময়িক বহিষ্কার করবে কিনা আমরা জানি না, হয়তো তারা বিব্রত বোধ করবে কিনা আমরা জানি না, তার আসন শূন্য হবে কিনা আমরা জানি না, বা যদি বহিষ্কার করে তাহলে তো শূন্য হবেই, সেটি আমরা জানি না যে আসলে বহিষ্কার করবে কিনা। আবার দলীয়গতভাবে আমরা খুব বেশি প্রত্যাশা করতে পারছি না যে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে। আবার জামাত যে ধরনের সংগঠন, তারা অনেক সময় বেশ কৌশলে অংশ নেয় যে একজন দুজনকে ছেড়ে দিলে কিছু যায় আসে না, দলের ভাবমূর্তি বাড়ে। যেটি হোক না কেন, রাষ্ট্রীয়ভাবে এটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা সরকার কোন ধরনের, মানে তার সরকারের কোন ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এইটা তো ধরেন যেটা হয়েছে সেটার বিরুদ্ধে আপনি ক্রিমিনাল প্রসিকিউশন হতে পারে। হ্যাঁ, যেটা হয়েছে সেটা তো আপনার আইনগতভাবে অবৈধ। আর ধরেন যে আপনার আমাদের দেশে তো আর আইনের শাসন নাই এখন। হ্যাঁ, আইনের শাসন থাকলে আমি বলতাম যে হ্যাঁ আপনি আইনগতভাবে সেটা বিচার করেন। আর আমাদের দেশে যেটা হয় যে আপনার রাজনৈতিক দলগুলো তারা যখন ক্ষমতায় থাকে, তারা যখন প্রভাবশালী থাকে, তখন তো তাদের বিচার হয় না, বিচার হয় পরবর্তীতে। আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলের যখন সরকারে ছিল, তারা নানা দুর্নীতি করেছে, তারা নানা রকম টাকা পাচার হয়েছে, নানা রকম ভাবে জনগণের অধিকার পদদলিত করেছে, তারপর অনেক সময় হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার তো সেই সময় হয়নি, বিচার হয়েছে পরে হয়েছে। তো সেই হ্যাঁ, কিন্তু বিচার হবে। এর মধ্য দিয়েও কি জামাত বেহেশতের টিকিট বিক্রি করবে, মানে বেহেশতের বাণী শোনাবে কিনা? আমার তো মনে হয় যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করে মানে যে পরিমাণ লুজ করেছে, না আমি মানে সাধারণ মানুষের কাছ থেকেও মানে জামাত সম্পর্কে আগে ভালো কথাই শুনতাম যে না ওনারা তো ভালো, উনাদেরই ক্ষমতায় আনতে হবে। কিন্তু এখন ওই রিক্সাওয়ালা কিংবা ধরেন যে একজন মুদি দোকানি তাদের শুনি না এই বেটারা আসলেই মুনাফেক, এরা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চায়। হ্যাঁ, তো সুতরাং এই যে বললাম যে জামাত যে অপকর্মটা করেছে, যে মুনাফেকি করেছে, জাতির সাথে যে প্রতারণা করেছে, এটার ফল তারা পাবে। এবং সেটা কিছুদিনের ভিতর থেকে শুরু হবে, কারণ মানুষের মধ্যে যখন আস্থাটা চলে যাবে, আপনি দেখেন যে প্রত্যেকটা দল যখন ক্ষমতায় ছিল নানা কিছু করেছে, আস্তে আস্তে মানুষের আস্থা চলে গিয়েছে, তার পরিণামটা তারা পরে ভোগ করেছে। জামাত তো ধরেন ক্ষমতায় যায়, কিন্তু তাদের তো সেই 71 সালের স্টিগমাটা। সম্প্রতি আমি একটা খুব মানে গোপন 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 কথাই শুনলাম, জামাতের খুব উঁচু উঁচু মানে একদম ফার্স্ট ইয়ারের একজন নেতা, তিনি আমার মানে এক আইনজীবী বন্ধুকে কোনো একটা অনুষ্ঠানে বলছেন যে ভাই আমরা তো জানুয়ারি না ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি এই সময়টাতে আমরা খুব
মানে খুব কষ্টের ভিতরে থাকি। কারণ ডিসেম্বর আসলে 16ই ডিসেম্বর, তারপরে আপনার ফেব্রুয়ারিতে 21শে ফেব্রুয়ারি, মার্চ মাসে 26শে মার্চ, তারপরে পহেলা বৈশাখ, এদিকে ওদিকে বসন্ত উৎসব, এই সমস্ত হলে মানে বাঙালি যে উৎসবে মেতে ওঠে, আবার ওই আপনার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তখন আপনার যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয় এবং মুক্তিযুদ্ধের আলোচনা আসলেই চলে আসে যে এদেশীয় ঘাতক, এদেশীয় রাজাকার, এদেশীয় আলবদর, এবং সেই আলোচনায় তাদের মুখোশ বারবার উন্মোচিত হয়। সুতরাং তারা খুব ভয়ের মধ্যে থাকে এই সময়ের ভিতরে। তো তারা তো সেই তাদের যে 71 সালের তাদের যে ঘাতক চরিত্র কিংবা তাদের মুনাফিকি চরিত্র, সেটা তো পরিবর্তন হয় না। সেটা তো আপনার এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, তারাই মানুষ হত্যা করে এখন বঙ্গবন্ধু কন্যার উপর চাপিয়ে দিচ্ছে। তাদের সেই চরিত্র তো বদল হয় না। সুতরাং সেই চরিত্র বদল না হলে, সেটা যেহেতু উন্মোচিত হয়েছে, মানুষের আস্থা তো থাকবে না এবং সেটার পরিণতি তাদের ভোগ করতেই হবে।